Yeah, that would be very nice. So yeah, 8 is not good. It's not good. So আমি শুরু করি আর কি. Should I give my introduction to you as well? Sir, আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করে দিই। Please. হ্যালো এভরিওয়ান, সবাইকে বাংলাদেশ এন্ড ইন্টারন্যাশনাল ল লেকচার সিরিজের আরেকটি লেকচার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের লেকচার টপিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। আর আজকে আমাদের গেস্ট স্পিকার এই বুক চ্যাপ্টারটির লেখক কাজী ওমর ফয়সাল। কাজী ওমর ফয়সাল বর্তমানে বেলজিয়ামের ইউনিভার্সিটি ক্যাথলিক ডে লুভেইনে ইন্টারন্যাশনাল লতে অ্যাডভান্স মাস্টার্স ডিগ্রিতে অধ্যয়নরত। ইতিপূর্বে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেছেন এবং জেনেভা একাডেমি সুইজারল্যান্ড থেকে এলএলএম করেছেন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল অ্যান্ড হিউম্যান রাইটসের উপর। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একজন প্রভাষক এবং বর্তমান শিক্ষা ছুটিতে রয়েছেন। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন গ্রামীণ ব্যাংক কমিশন, দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, দ্য রেফিউজি সলিডারিটি নেটওয়ার্ক, ওপেন সোসাইটি জাস্টিস ইনিশিয়েটিভ, বাংলাদেশ লিগাল এইড সার্ভিস ট্রাস্ট, কাঠমান্ডু স্কুল অফ ল, সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ অফ ঢাকা ইউনিভার্সিটি ইত্যাদিতে কাজ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় এবং আন্তর্জাতিক ব্লগে আন্তর্জাতিক আইনের বিভিন্ন ইস্যু নিয়ে নিয়মিত লেখালেখি করেন। লেকচার চলাকালীন সময় স্পিকার বাদে আমরা সবাই মাইক্রোফোন অফ রাখবো এবং কোনো প্রশ্ন থাকলে সেটা দয়া করে জুমের চ্যাট বক্সে লিখবো। প্রেজেন্টেশন শেষ হলে আমরা একটা কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ। Thank you everyone. আসলে জাহাঙ্গীরনগরের আমরা যদি মানে এই বইয়ের কথা যদি বলি, আমার জাহাঙ্গীরনগরের শাহাবুদ্দিন স্যার উনি ওখানে ছিলেন না। আমার খুব একটা ভালো একটা স্মৃতি আছে জাহাঙ্গীরনগরে, যখন 2017 সালে যখন অ্যান্টনি অঙ্কি এবং শাহাবুদ্দিন স্যার খুব ভালো একটা ওয়ার্কশপ করেছিলেন। দ্যাট ওয়াজ এ ভেরি গুড মেমোরি। সম্ভবত ওই কাজেরই একটা বড় সুযোগ মানে মাধ্যমেই মোহাম্মদ শাহাবুদ্দিনকে চেনা হয় এবং পরবর্তীতে কাজ করার সুযোগ হয়। তো প্রথমে আমি চ্যাপ্টারটা সবাইকে পাঠিয়েছি আমার কাছে যেটা ছিল, এবং সবাই যারা দেখতে চান পড়তে পারেন। সুতরাং এইখানে কি আছে সেটা আবার রিপিট করা অর্থ আপনাদের বিরক্তি উৎপন্ন করা, আমি এবং সেদিকে যাব না। বরং আমি আমার এই লেখার উদ্দেশ্য, কিছুটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি এবং আমার অভিজ্ঞতা এবং এখান থেকে সামনে আগানোর কি আছে সেটা নিয়ে কিছুটা আলোচনা করতে পারি আর কি। মূলত হচ্ছে এই লেখাটা যখন আমি ইমেলটা পাই, শাহাবুদ্দিন স্যার যেহেতু এই ওয়ার্কশপের মাধ্যমে আমাকে চিনতেন, উনি আমাকে লিখেছিলেন এবং আমি যখন লেখার কথা চিন্তা করি হোয়াট উই থট, তো এই লেখালেখিতে এবং ইন্টারন্যাশনাল লতে বেশ কিছু গুরু থাকে। ইউ নো ইট অর ইউ ডোন্ট নো, লেখালেখি পড়তে পড়তে হয়ে যায়। তো I had one and I still have one, যদিও ওনার বেশ কিছু পজিশনে আমি সাপোর্ট করি না। এটা হচ্ছে প্রফেসর উইলিয়াম শেইবাস। প্রফেসর উইলিয়াম শেইবাসের নাম, ইফ ইউ আর এ ক্রিমিনাল ল স্টুডেন্ট ইউ মাস্ট নো হিম ফ্রম মিডলসেক্স, লাইডেন। আরো বিতর্কিত বর্তমানে মিয়ানমারের মানে কাউন্সিল হওয়ার জন্য। তো ওনার বই আমি প্রচুর পড়েছি, ওনার বেশ কিছু বই পড়েছি এবং ওনার লেখার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি হিস্টোরিক্যাল ইস্যুগুলোতে খুব ভালো জোর দেন, এবং ওনার একটা লেকচারেও উনি এটা বলেছেন যে কেন উনি করেন, বিকজ ওনার হিস্ট্রির প্রতি আগ্রহ আছে। আর সেকেন্ড রিজন হচ্ছে যে উনি মনে করেন যে হিস্ট্রির মাধ্যমে অরিজিনাল জিনিসটা জানা যায়। আপনারা যারা ল অফ দ্য ট্রিটিস পড়েন তারা হয়তো যে থাবো পেপাকে তো আগের নাম শুনেছেন, ওই অনেকটা উনি ওগুলোকে পছন্দ করেন। তো ওইটা পড়তে আমার খুব ভালো লাগে, আমার হিস্ট্রি পড়তে আমারও খুব ভালো লাগে। তো অ্যান্ড দেন আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিসগুলো পড়েছি। আমার কিছু কাজ ছিল হচ্ছে আইসিটিবিডির একটা কাজ ছিল, স্টিল পেন্ডিং। তো আমি মনে করলাম যে ওকে, why don't I write a history on how international law, criminal law in Bangladesh are too much intermingled. কারণ আমাদের এখানকার প্ল্যান আসলে কি 1971 এর এই ক্রাইম নিয়ে আমাদের আলোচনাগুলো হয়, কিন্তু এর বাইরেও অনেক কিছু আছে। সর্বোচ্চ হলে রাধা বিনোদ পাল নিয়ে কিছু লোকজন কথা বলেন এবং বর্তমানে আইসিসি নিয়ে কিছুটা কথা আছে। এবং এর আগে হচ্ছে আমি আমার যখন জেনিভাতে ছিলাম, আমার থিসিস ছিল হচ্ছে এই অবজেক্টিভ টেরিটোরিয়ালিটিতে। আর আমার আইসিসিতে যে এটা ছিল যে ওই অ্যামিকাস কিউরি গিয়েছিল বাংলাদেশ থেকে 2টা, এর ভিতরে একটা আমি ছিলাম এবং আমার কিছু কাজও আছে ওখানে। তো আমি চিন্তা করলাম যে ওকে, আই ক্যান রাইট দ্যাট। তো আমি লেখা জমা দিলাম এবং পরে আমি জানতে পেরেছিলাম যে দেয়ার হ্যাভ বিন 15
proposals on ICL, and in the language of Professor Shaibuddin, he said that যে বাংলাদেশে ICL স্পেশালিস্ট অনেক বেড়ে গেছে। যাই হোক, he was আমাদের 4 জনকে ইনভাইট করা হয়েছিল ICL লিখতে। এর ভিতরে আমি ছিলাম, আরেকজন ছিলেন ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির, আমি নাম বলছি না, যেহেতু উনি নাই, উনি পরে উইথড্র করেছিলেন, একটা ইউনিভার্সিটির, এখন একটা ইউনিভার্সিটির লেকচারার, তখন পিএইচডি স্টুডেন্ট ছিলেন। এন্ড আরেকজন ছিলেন হচ্ছে সঞ্জীব হোসেন, দেখেছেন আপনারা, ডক্টর সঞ্জীব হোসেন, এটা হচ্ছে রফিকুল ইসলাম। I was quite lucky because আমার এখনো পিএইচডি ছিল না, বাট somehow প্রফেসর শাহাবুদ্দিন relied on me a lot. আর মূলত হয়তো আমি অন্য একটা আঙ্গিকে লেখার চেষ্টা করেছি, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। আমি শুরু করেছি মানে অনেক দূর থেকে শুরু করেছি, যেটা হয়তো আমাদের খুব একটা আইডিয়াতে আসে না। And also thanks to Professor Shiva's recent book, কারণ এর কিছুদিন আগে হচ্ছে আমি এসে গেছিলাম, আমি ওনার একটা বই পড়া শুরু করেছিলাম, দ্য ট্রায়াল অফ কেইসার, দ্য ভেরি রিসেন্ট বই। তো ওইটাতে হচ্ছে উনি ওই দেখলাম যে লর্ড কার্জনের একটা ভূমিকা নিয়ে লিখছেন। আমি বললাম, লর্ড কার্জন আমাদের কার্জন হল আছে, and is very relevant for us, why don't I make a link with that? তো আমরা শুরু করেছিলাম, প্রথমে আমি চিন্তা করে দেখলাম যে কয় ভাগে ভাগ করা যায় বই চ্যাপ্টারটা, কারণ হিস্ট্রিতে অনেক যুগ আছে, আমাদের প্রাচীন যুগ, মধ্যযুগ, বর্তমান যুগ, আধুনিক যুগ। তো আমি আমার বাংলাদেশের আইসিএল হিস্ট্রিকে আমি কিভাবে নিয়ে আসি। তো আমি সেপই মুভমেন্ট থেকে আমি চিন্তা করেছিলাম, কিন্তু সেপই মুভমেন্টটা ইট ওয়াজ নট এ ক্রিমিনাল ল ফাংশন। তো এবং যেহেতু আধুনিক ক্রিমিনাল লর কনসেপ্টটা কিন্তু যদি বলা হয় ওই ভার্সিটির আশেপাশে থেকে চিন্তা করা হয়, আমি দেখলাম যে ওখান থেকে চিন্তা করি, and I have a very good link, লর্ড কার্জন। তো ওইখান থেকে শুরু করলাম। আমি চিন্তা করে দেখলাম যে আমি ব্রিটিশ পিরিয়ডটাকে আমি পাকিস্তান পিরিয়ড 71 পর্যন্ত একটা পর্যায়ে নিয়ে যাই। এরপরে আমাদের দুইটা ধারা আছে, একটা হচ্ছে আমাদের 71 এর ট্রায়াল সম্পর্কিত, which is our domestic concern, and second concern is about how we did with other side, মানে আমাদের ইন্টারন্যাশনাল জাস্টিস প্রসেসে আমাদের কতটুকু ভূমিকা আছে। তো এইটা একটা ইস্যু আছে। তো আমি P71 এ যখন চিন্তা করলাম, তখন আমি দেখলাম বেশ কিছু ডাইমেনশন এখানে আছে। নাম্বার 1, লর্ড কার্জন, বিকজ আমি বলেছি যে মানে এই 71 এর আমাদের যে ট্রায়াল, ইন্টারন্যাশনাল ট্রায়ালের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু এই যুদ্ধের কিছুদিন, আর্মিস্টিকের কয়দিন পরেই হয়। আর্মিস্টিক কয়দিন আগে গিয়েছে এখানে, so I know because there was a holiday here. তো আর্মিস্টিকের কদিন পরে কিন্তু যখন হচ্ছে লর্ড কার্জন যখন হচ্ছে ফ্রেঞ্চ প্রসিকিউটর প্রাইম মিনিস্টারের কাছে যাই, তখন প্রাইম মিনিস্টার ছিল, তো তখন কিন্তু ওনারা আলোচনা করেন, there was a proposal by French lawyer and Curzon just discussed with it and they agreed. And I must say that the French, they love international trials, বিকজ আইসিটি ওয়াইড যে কনসেপ্ট, এটা কিন্তু একটা ফ্রেঞ্চ ভদ্রলোকের মাধ্যমে আসে। তো পরবর্তীতে এটা কিন্তু কিছু দূর আগায়, যদি অনেক আগায় না, কিন্তু এই কনসেপ্টগুলো কিন্তু খুব কাজে ছিল। কেন কাজে ছিল? বিকজ এর যদিও মানে তখন কাইজার পালিয়ে যায় নেদারল্যান্ডসে, অ্যান্ড ইংল্যান্ডের এই যারা এই রাজবংশ আছে, এদের ভিতরে একটা খুব কমন ব্লাড আছে, সুতরাং ওনাকে বিচার করা সম্ভব হয় না। কিন্তু যেটা অবস্থা দাঁড়ায় সেটা হচ্ছে যে খুব ভালো একটা প্রেসিডেন্ট তৈরি হয়। আমাদের লাইপজিগ ডোমেস্টিক ট্রায়াল হয়, যদিও খুব মিনিমাম শাস্তি ছিল, কিন্তু ওর যে লোভার অ্যান্ড ল্যান্ড রোভার নামে দুইটা জাজমেন্ট আছে, ইজ ভেরি রেলেভেন্ট টু আন্ডারস্ট্যান্ড কমন রেসপন্সিবিলিটি এন্ড আদার্স। তো কিছুটা ডেভেলপমেন্ট হয়। টার্কিতে কিছু ট্রায়াল হয়েছিল, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, ট্রিটি অফ লুজানের মাধ্যমে। তো হোয়াট ইজ ইম্পর্টেন্ট, যখন এই যে কাজটা আমাদের যে এই লর্ড কার্জন এন্ড আদার্স করেছিল, এইটা রেলিভেন্ট হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, যখন এই নাজিদের ট্রায়ালদের নিয়ে চিন্তা হয়। দুইটা ধারা ছিল, আমেরিকার যেহেতু খুব তখন স্ট্রং একটা পজিশনে ছিল, আমেরিকার কাছে দুইটা ছিল, একটা হচ্ছে হ্যান্স মর্গান, হুইচ ইজ ফ্রেঞ্চ, দেন ওয়েন্ট টু ইউএসএ, আর একটা হচ্ছে জাস্টিস জ্যাকসন। তো যে অবস্থাটা দাঁড়ায়, এই জাস্টিস জ্যাকসন এন্ড আদার্স, জ্যাকসনরা বলে যে নো, দেয়ার শুড বি ট্রায়াল, and Morgan to বলা যে you don't need that, we will just have a summary trial and we will have that. তো তখন কিন্তু এইটার খুব ভালো একটা ভূমিকা আসে। And we have Nuremberg, and why I'm talking about Nuremberg, because Nuremberg was in Europe, Nuremberg trial. তো
যেটা হলো যে নুরেমবার্গ তো আমাদের এই এশিয়া অ্যাক্সিস এশিয়াতে ছিল, এর কাউন্টার পার্ট হচ্ছে আমাদের আমাদের ইটা আমাদের টোকিও ট্রায়াল। তো টোকিও ট্রায়ালে যখন আসে তখন কিন্তু আবার আমাদের কোশ্চেনটা আসে, বিকজ উই ওয়ার নট রিয়েলি এফেক্টেড বাই ইট, but we were affected due to the famine, but Burma to it was a part of India at the time. It was a part of British India, British Raj. এবং ওই সময় কিন্তু কোয়েশ্চেন আসে যে মানে প্রথম দিকে যে ট্রায়ালগুলো ছিল ওই ট্রায়ালগুলোতে কিন্তু কোনো মানে কলোনি অথবা ডোমিনিয়ন অংশ ছিল না, এটা একটা। কিন্তু পরবর্তীতে বেশ কিছু ডোমিনিয়ন থেকে যোগ করা হয়, এবং একটা হচ্ছে ফিলিপিন্স হুইচ ওয়াজ আমেরিকান কলোনি, আর একটা হচ্ছে আমরা ইন্ডিয়া। আর এর সাথে ডাচ, নেদারল্যান্ডস, আমরা জানি যে ইন্দোনেশিয়া ইট ওয়াজ এ পার্ট অফ ডাচ কলোনি, ইট ওয়াজ এ ডাচ কলোনি দেয়ার। তো এই অঞ্চলগুলো থেকে কিন্তু একজন জাজ ইনক্লুড করার কথা কিন্তু চলে। এবং যেটা অবস্থাটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই অঞ্চলে গিরিজাশঙ্কর নামে একজন ভদ্রলোক ছিলেন, উনি কিন্তু হচ্ছে এই মানে একজন ইন্ডিয়ান মেম্বার ইনক্লুশনের জন্য কথাটা বলেন। এবং যখন ইন্ডিয়ান মেম্বারের ইনক্লুশনের কথাটা হয়, ইট ওয়াজ অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ইউএসএ এন্ড দে এগ্রি উইথ ফিলিপিন্স, উইথ ইন্দোনেশিয়া। যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই who will be appointed as the Indian judge? Remember the time, it was 1946 plus. There was a movement, UK declared that they will liberate us from colonial chain. তো প্রথম দিকে আইডিয়া ছিল যে a white European, it is very common to appoint white European as Indian employee, প্রচুর জাজ ছিলেন হোয়াইট। এবং আপনাদেরকে বলি একটা জিনিস যে ইন্ডিয়া, the Dominion of India, it was a member of League of Nations, এবং এই ডোমিনিয়নটা কিন্তু বিভিন্ন সময় কিন্তু মানে লিগ অফ নেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি একটা জিনিস লিখেছিলাম আমি প্রবাবলি এটা মিস করেছি আমার রিভাইজ এডিশনে, যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নিয়ে একটা ড্রাফট, একটা কনভেনশন হয় 1937-এ, and that was for the separation of টেরোরিজম নিয়ে একমাত্র কম্প্রিহেনসিভ ট্রিটি ওই সময়টাই হয়েছিল। And ICC was supposed to, that ICC of 1937, it was supposed to try the offenses of terrorism. ওই টেরোরিজমের যে ড্রাফট, এই দুইটা কোনো সময় ইনফোর্সড হয় নাই, কিন্তু only one state that signed the terrorism convention of 1937 that was linked to ICC of that time, it was Indian Dominion. সো এটা আমি আমার অরিজিনাল ড্রাফটে লিখেছিলাম, পরবর্তীতে আমি সম্ভবত এটা স্কিপ করে গেছি আমার 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 পেজ বাঁচানোর জন্য, ওয়ার্ড বাঁচানোর জন্য। সো ইটস ভেরি হার্ড ফর আ রাইটার টু কাট সামথিং, বাট ইট ইজ দ্য ডেস্টিনি অফ দ্য রাইটার। যেটা পরবর্তীতে দাঁড়ায় সেটা হচ্ছে যে এই মেম্বার যখন একজন ইন্ডিয়ানকে নিতে হবে, বাই দ্য টাইম মোটামুটি জেনে গিয়েছে যে ইন্ডিয়া উইল গেট লিবারেটেড, দেয়ার বি টু ডোমিনিয়ন। সো এই ক্ষেত্রে একজন জাজ তো নিয়োগ দিতে হবে ইন্ডিয়া। না, এই নিয়োগ প্রক্রিয়াটা খুব ইন্টারেস্টিং, and I found it in some footnote of some book. I referred that যে প্রথমে হচ্ছে একজন জাজকে নাম দেওয়া হয়, প্রবাবলি সাম জাজ ফ্রম মাদ্রাস, নামটা আমি বের করার চেষ্টা করতেছি। হ্যাঁ, প্রথমে ওয়াদিয়া নামে একজন জাজ ছিলেন, ওনার বোম্বাই হাইকোর্টের, ওনাকে অফার করা হয় এন্ড উনি রিজেক্ট করেন। এবং পরে আরেকজন ছিলেন, উনি হচ্ছেন মাদ্রাজের এলাহাবাদ কোর্টের, আর উনি হচ্ছেন ওই ভার্মা নাম করে, জাজ ভার্মা, উনি ওটা রিপ্লাই করেন না। তো এই দুজন ছিলেন চয়েস। এরপরে যেটা হয়, এরপরে হচ্ছে যে যেটা হয় সেটা হচ্ছে যে তখন হচ্ছে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট তখন এই সবগুলো হাইকোর্টকে বলে, 3টা হাইকোর্ট ছিলেন তখন, বলে যে আপনারা আপনাদের যে পার্মানেন্ট জাজ যেগুলো আছে, পোস্টিং জাজ আছে, এদেরকে কন্ট্যাক্ট করেন, দেখেন কি আইসিটি এই মানে কি বলা যায় IMT এফি যেতে চাই। তো তখন হচ্ছে এই আমাদের জাজ রাধা বিনোদ পাল, হি রেসপন্ডেড
So it was a luck for him, and it was a great luck for him because it gave him some international personality, but he was a choice, he was luck. And why is important for us? Because for a very silly purpose, that is, he was born in present day, probably it is Chuadanga, though it says Kushtia, but Chuadangate. Because Kushtia was a part of Chuadanga was a part of Kushtia, so I am from that area, I know it quite well. So এখন যেটা অবস্থা দাঁড়ায়, এবং পরবর্তীতে উনি হচ্ছে চলে যান ইন্ডিয়াতে, এবং হি সেটেল দেয়ার। ওনার 11 জন বাচ্চা ছিলেন, সবাই ওই সাইডের। এবং আশিস নদীর নাম আপনারা শুনেছেন হয়তো, ওনার একটা বই, ওনার একটা আর্টিকেল আছে, উনি হি ওয়াজ ভেরি ফ্যামিলি ফ্রেন্ড অফ জাস্টিস পল, and he said that he doesn't maintain relationship with Kushtia or something. It was a very common phenomenon at that age. যাই হোক, জাস্টিস পল was there, and it made history because of his very anti-colonial understanding of law. Nuremberg Charter ট্রাইব্যুনালে কিন্তু কোনো মানে it was a unanimous judgment, and ICTY তে কিন্তু 11 জন জাজ ছিলেন, and there was 3 of dissenting judges. Judge Rawlings from Netherlands, there was another from France, Bitro, and Radhavinath Pal from India. But that judgment was very much criticized, even when he was writing that. It was strongly opposed by the president. There was an Australian president at the time there, and very much opposed. And এই যে তিনজনের নাম বললাম, Bertrand in English, and Rowling, এরা খুব ভালো ফ্রেন্ড হয়ে যায় because they were dissenting judges. এবং এই সময় হচ্ছে উনি কিন্তু ওই জাজমেন্টের একটা কপি কিন্তু আবার ইসে পাঠিয়েছিলেন, নেহরুকে পাঠিয়েছিলেন। Nehru was not very happy, and Nehru said that okay, it is not our position because it offended Britain and USA. And it was there was another foreign minister, Krishna Menon, he was not very receptive of that. এখন ইন্ডিয়ানরা যে টোনে কথা বলে, ইন্ডিয়ান গভর্নমেন্ট রাধাবিনোদ যে কথা বলে, সেই কথাটা কিন্তু 47 ছিল না, and still is very criticized because he did not have an international law background at the time. উনি যে ইন্টারন্যাশনাল ল এর ব্যাকগ্রাউন্ড নিয়েছেন, পজিশন নিয়েছেন, that was very much মানে positivistic. মানে if you want to distinguish between Radhavinath Pal and Justice Jackson's বেশ কিছু স্টেটমেন্ট আছে which is very progressive. যেমন বলা হয়েছে যে আমি এক্সপোজ ফ্যাক্টর ল এর কথা বলে তো আমি এই যে লোকজন মারা গিয়েছে, এই যে অ্যাট্রোসিটিস হয়েছে, এদেরকে বিচার থেকে বঞ্চিত করতে পারি না। It's very progressive understanding. But ওনার বক্তব্য হচ্ছে যে no, এখানে পজিটিভ লতে কোনো ল নাই, সুতরাং crime against humanity, কোনো crime against of aggression on others, these are not crime at all. And to be very frank, I am as a very having a pro victim understanding of international criminal law, it is very problematic, because if the Japan is not responsible, then who is responsible and why people died? So এই জন্য অনেকে, এবং যাই হোক, but what is good for them is that এই যে একটা ইন্ডিয়ান ফিলোসফি অথবা ভেদিক ফিলোসফি, because he knew Ved and Indian philosophy quite well, এই ব্যাকগ্রাউন্ডে একটা ইন্টারন্যাশনাল কোর্টে বসে যেটা জাজমেন্ট দিয়েছিলেন, এবং খুব বড়, এবং ইউএস গভর্নমেন্ট কিন্তু জাজমেন্টটাকে অনেকদিন কিন্তু এটাকে আর্কাইভ করে রেখেছিল, যদি জাজমেন্ট এখন ফুল পাওয়া যায়, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ দ্যাট। তো এটার পজিশন হচ্ছে এর ফলে একটা মানে আমরা যে টুয়াইল বলি, থার্ড ওয়ার্ল্ড পার্সপেক্টিভ অফ ইন্টারন্যাশনাল ল, এর কিন্তু ফোরফাদারকে কিন্তু এই রাধাবিনোদ পলকে কিন্তু বলা হয়, এবং that came through this judgment. And one writer, Neha Jain, a person is the first radical dissenting opinion. যাক, এটা নিয়ে অনেক পজিশন আছে কি না আছে, বিশেষ করে যারা প্রো ভিকটিম দে vilify it, but his approach was quite novel at the time because he বিশেষ করে উনি অ্যালাইডদের অ্যাট্রোসিটি কথা বলেছেন, উনি বলেছেন হচ্ছে অ্যাটম বোমের কথা বলেছেন, very interesting. But
বাট আই এম নট কনভিন্সড যে জাপানিজরা যা করেছে ইট ওয়াজ লিগাল। এন্ড জাপানিজদের বড় একটা প্রবলেম ছিল, আমি একটা রাইটার আছে ইউমাতুটানি, উনি একটা বই লিখেছিলেন, উনি বেশ কিছু ট্রায়াল কে বেস করে, উনি ইউনিভার্সিটি অফ হাওয়াইয়ের প্রফেসর, উনি বেশ কিছু ট্রায়াল ডকুমেন্ট বের করে বলেছেন যে হাউ জাপানিজ কমিটেড ক্রাইমস এন্ড অ্যাট্রোসিটিস এন্ড হরিবল। সো যেটা দাঁড়াই সেটা হচ্ছে যে এটা একটা পজিশন দাঁড়িয়েছিল 71-এ। তো এক্ষেত্রেই মানে আই লিঙ্কড জাস্টিস পল বিকজ হি হি ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, মেবি ভেরি ক্লোজ বিকজ ইটস ভেরি ক্লোজ টু মাই মাদার্স হোম টাউন। তো এটা একটা জায়গায় দাঁড়িয়েছিল। এছাড়াও বেশ কিছু জায়গাতে এই আমাদের হিস্ট্রিটা যেতে পারে, এইভাবে আলোচনা হয়নি। বিশেষ করে আমি একটা ইস্যু নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সুভাষচন্দ্র বোসের অধীনে বেশ কিছু আজাদ হিন্দ ফোর্স কিন্তু জাপানিজদের সাথে যোগাযোগ করেছিল। আবার বিভিন্ন যে কলোনিয়াল ফোর্স যেগুলো ছিল, এই কলোনিয়াল ফোর্স কিন্তু যখন পিওডব্লিউ হিসেবে যখন অ্যাটাক হয়, তখনও কিন্তু জিনিভা কনভেনশন 3 ছিল 1929-এ, এবং ওই আইন অনুসারে কিন্তু এই মানে মানে ক্যাপচার্ড পাওয়ার, এরা কিন্তু পিওডব্লিউ কে পাওয়ার মানে প্রিজনার্স অফ ওয়ার, এদেরকে কিন্তু মানে they cannot employ them, use them for their own force. It's a crime, war crime. তো অনেকে কিন্তু ওই ফিলিপিন্স বলেন, জাপানিজ, আমাদের ইন্ডিয়ান বলেন, অন্যান্য যেগুলো আছে কলোনিয়াল পাওয়ারের বিভিন্ন যে পাওয়ার গুলো আছে, এদেরকে কিন্তু মানে নিয়োগ করেছিল ফর ইউজিং দ্যাম ফর ওয়ার। অ্যান্ড তোতানির বইয়ে হচ্ছে একটা চ্যাপ্টার আছে, এটাকে বলে যে ফর এশিয়ান প্রসপারিটি, because they thought that Japanese will help them to liberate the colonies. আপনারা এই ডিবেটটা কিন্তু আমাদের ইন্ডিয়াতেও হয়েছিল কংগ্রেসের ভেতরে, what they will do if Japan attack India, and whether they would be with British or they would join Japan. তো অ্যান্ড কংগ্রেসের বেশ আবুল কালাম আজাদের একটা বই আছে, ইন্ডিয়া উইজ ফ্রিডম, ওখানে এই বিষয়ে আলোচনা আছে। অ্যান্ড আজাদ অ্যান্ড আবুল কালাম আজাদ, he was in favor of joining the British and defend India rather than joining Japan, because, and I also agree that even Japan was worse after কমফোর্ট উইমেনের কনসেপ্ট গুলো দেখলে বুঝবেন, আপনি ইন্ডিয়ান ন্যাচিং এ কি করেছে এগুলো দেখবেন। ওকে, এই অবস্থা দাঁড়াচ্ছে, এবং ওইখানে অনেক কিছু বাঙালি ফোর্স ছিল, এদের নিয়ে কি বিচার হয়েছে, এবং এই অনেকগুলো বিচার হয়েছে। মানে এই আপনারা যদি আমরা আমরা এই টোকিও ট্রাইব্যুনালের কথা জানি, বাট দেয়ার হ্যাভ বিন মেনি ব্রিটিশ মিলিটারি ট্রায়ালস অল ওভার এশিয়া এন্ড প্যাসিফিক এন্ড আদার্স। ওই একটা ট্রায়াল হয়েছিল হচ্ছে আপনার রেঙ্গুনে মিলিটারি ট্রায়াল, ব্রিটিশ করেছিল। তো ওইখানে আমার যেটা মনে পড়ে, if we can check, there are very victims of Bangladeshi origin. So এটা আমি আমার বিলিয়ার বইয়ের জন্য লিখেছিলাম, পরবর্তীতে এটা আমি আর অ্যাড করিনি, বিকজ আমার এটাকে মানে চেক করার জন্য যতটুকু আর্কাইভ দরকার ছিল, এটা অ্যাটলিস্ট ঢাকায় বসে বিনা পয়সা পাওয়া সম্ভব না। সেকেন্ড হচ্ছে যে আমি একটা জায়গায় দাঁড় করিয়েছি, যেটা হচ্ছে কলোনিয়াল পাস্টের জন্য ব্রিটিশদেরকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের আন্ডারে নিয়ে আসা যায় কি যায় না, এই জন্য আমি দেখিয়েছি। এবং আমার সাপোর্টিং হিস্ট্রি ছিল হচ্ছে যে নামিবিয়ার যে নামান হেরো, যে আমাদের ওদের বেশ কিছু কলোনিয়াল পাস্টের জন্য বেশ কিছু বিচারে ট্রাই করেছে, ওইটা একটা ইস্যু। তো এরকম এবং আমি আরেকটা জিনিস দাঁড় করিয়েছিলাম, সেটা হচ্ছে যে যেটা আমি বইতে রেখেছি, সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন হয়তো যে আমাদের যে 1943-তে যে ফেমিন হয়েছিল, বেঙ্গল ফেমিন, গ্রেট বেঙ্গল ফেমিন, এটার জন্য কিন্তু ব্রিটিশদেরকে ভবিষ্যতে রেপারেশন দাবি করা যেতে পারে, যদি ব্রিটিশরা এটাকে খুব ভালো হবে। আপনারা যদি আইসিজ এর ডিক্লারেশন গুলো দেখেন, এটা কিভাবে একসেপ্ট করে বাইপাস করেছে, সেটা দেখলে বুঝবেন। বাট এটা সম্ভব, এটা দাবি করা ভবিষ্যতে। অনেক স্টেট, যেমন রিসেন্টলি নেদারল্যান্ডসের একটা জাজমেন্টে কিন্তু ডাচ বাহিনী জাকার্তাতে, মিনস ইন্দোনেশিয়াতে বেশ কিছু মার্ডার করেছিল, এগুলোর জন্য কিন্তু পানিশমেন্ট মানে রেপারেশন পেয়েছে। সো ইউ ডোন্ট নো হোয়ার উই উইল এন্ড আপ। সো ওখানে আমি কিছুটা হিন্টস দিয়েছি, ভবিষ্যতে হয়তো আমার গবেষণার দিকে যেতে পারে।
এখন আসি স্বাধীনতার সময়কার যে হিস্ট্রিটা, এই বিষয়ে একটা বড় প্রবলেম হচ্ছে যে দেয়ার হ্যাভ বিন abundance of non-academic researches, which is very confusing many times. 71 থেকে আমাদের এই বিচার প্রক্রিয়ায় যা যা আছে কি না আছে, আমি বেশ কিছু বইয়ের আমি হেল্প নিয়েছি, বেশ, এবং আমার মানে আমি বেশ কিছু নন বাঙালি রাইটারের হেল্প নিয়েছি, সুজানা লিন্টন, কার্সন সেলার্স, এই জাতীয় কিছু রাইটারের, and একটা পজিশন দাঁড় করিয়েছি 71 and others, because since I am a neutral person, I have no সো আমার দেখার দরকার ছিল যে আসলে এই সময় বিষয়গুলো কি হয়েছে, একটা পর্যায়ে দাঁড় করিয়েছি। অ্যান্ড আমি দেখিয়েছি যে কিভাবে 1971 এর পরে, যে মানে ওই সময়টা তো বলা হতো যে কোল্ড ওয়ারের সময় কিন্তু এই ইন্টারন্যাশনাল ক্রাইমস এর বিচার নিয়ে কিন্তু এরকম কোনো ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু বাংলাদেশের এইটা কিন্তু খুব বড় একটা ধাক্কা ছিল এই সময়টা। এবং বাংলাদেশ কিন্তু আইসিটি, ওই আমাদের আইসিটি বিডি যে অ্যাক্ট আছে, দিস ইজ নট দ্য অনলি থিং, অথবা আমাদের যে কোলাবোরেটরস স্পেশাল ট্রাইব্যুনালস অর্ডার আছে 1972, এগুলো কিন্তু সবকিছু নয়, এর আগেও কিন্তু বেশ কিছু কথাবার্তা হয়েছে। যেমন প্রথমে চিন্তা করা হয়েছে যে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল করলে কেমন হয়, ভেরি নোভেলটি এট দ্য টাইম। এরপরে চিন্তা করা হয়েছে যে যদি একটা হাইব্রিড ট্রায়াল করলে কেমন হয়, বিদেশি বাংলাদেশি সব মিলে। বাট এইগুলো আসলে বাংলাদেশের যে ওই মানে ওই সময় কিন্তু বোঝেন না, রাষ্ট্র হলে, এবং মানে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল লতে কিন্তু খুব এক্সেপশনালি কিন্তু আমরা একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছি, because we are the only country who has succeeded to born out of remedial suggestion. যদি ওই টার্মটা ওই 71 এ ছিল না, পরে আবার ডেভেলপ হয়েছে, বিশেষ করে একটা কিবেকে একটা জাজমেন্ট ছিল, রে কিউবেক সেসেশন, এবং পরবর্তীতে কসোভো যে অ্যাডভাইজারি অপিনিয়ন ছিল 2009 এর, এগুলোর মাধ্যমে কনসেপ্ট ডেভেলপ হয়েছে। কিন্তু এই কনসেপ্টটা সেসেশন একমাত্র কিন্তু আমরা কিন্তু অ্যাপ্লাই করেছি, অনেকে ট্রাই করেছে, পারে নাই, আমরা পেরেছি। অ্যান্ড ইট হ্যাজ বিন আপনার কেমব্রিজে লটারপার্ক সেন্টার আছে একটা, ওর ফর্মার ডিরেক্টর মার্ক ওয়েলার, আই হার্ড হিজ লেকচার, উনি বলেছিলেন যে yes, it is Bangladesh is only exception, but with the help of Indian intervention. And I said that no, you are wrong. I disagree with you. We had our own liberation force. Maybe আমাদের বিষয়ে বেশি কথা বলা উচিত। তো যে অবস্থা দাঁড়ায় যে, এবং ওই সময় কিন্তু প্রথমে বেশ কিছু কথা আসলো এসে নিয়ে, এবং মানে যেহেতু সাজেশনাল কান্ট্রি থেকে উঠে আসা, এবং আমাদের এগেনস্টে ইউএস, চায়না, মধ্যপ্রাচ্য সবাই ছিল। সো we had to pay some price, and that was the abandonment of some trial procedure. এবং you can see in the same vein আমরা কেন শিমলা প্যাক্টের মতো প্যাক্টটা করলাম। যাই হোক, এবং এর ফলে হচ্ছে আমাদের ওই যে আরো বেশ কিছু বিষয় আমরা নিয়ে এসেছি, এবং পরবর্তীতে কি হবে এই আইনটা একটা সময় we all know why it was called and how is revived, পরে আমাদের গণজাগরণ ট্রাইব্যুনাল যেটা আছে, এইগুলোর ভূমিকা বর্তমান ট্রাইব্যুনাল, এটা নিয়ে করেছি। ইটস ভেরি নন হিস্ট্রি। আই জাস্ট মানে প্রথম দিকে হয়তো আমি কিছু ডেভেলপ করেছি, এবং কিছু ইনফরমেশন আমি ম্যানেজ করেছি যে কিভাবে এগুলো হলো কি না হলো। I talked with Justice Ambassador Walid Rahman for that and others. So that was the position. ICTY and others, very much cultured practice. We all know about it. আমার এটা নিয়ে বেশি কিছু বলার ইচ্ছা নাই। যেটা নিয়ে আলোচনা হয় না সেটা হচ্ছে বাংলাদেশ অন্যান্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে কিভাবে অবদান রেখেছে। And we really did a lot of things, not too many, but we did it. So আমি অন্যদের মতো জেনারেলাইজ করে বলতে চাই না, অনেক অবদান রেখেছে। যেমন আমি একটা লেকচার দিয়েছিলাম বিলিয়াতে 2009 সালের প্রথম দিকে, এবং একজন স্বনামধন্য এবং খুবই ফেমাস, আমি ফেমাস মিন্স খুবই পরিচিত একজন প্রফেসর বললেন জগন্নাথের যে বাংলাদেশের আইসিএল বা, which is not true at all. যেটা হচ্ছে যে বাংলাদেশে কিছু অবদান আছে, কিছু আছে, যেমন হচ্ছে যে 73 তে একটা করা হয়, একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড এস্টাবলিশমেন্টের জন্য একটা কনফারেন্স বাংলাদেশে করা হয়। বিলিয়ার একটা ছোট একটা বই আছে, কিছু ওখানে অবদান, কিছু ওখানে লেখা আছে, বাট ইট ওয়াজ ভেরি মিনিমাল।
তারপরে যেটা আছে যে বাংলাদেশের আইসিটি আর যেটা আছে, ন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল রোয়ান্ডা, এর ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যাপিলেট জাজ ছিল বাংলাদেশ থেকে, জাস্টিস তোফাজ্জল টিএস খান, তোফাজ্জল হোসেন খান, উনি ছিলেন ওখানকার জাজ ছিলেন। এরপরে হচ্ছে যেটা করেছেন সেটা হচ্ছে যে আমাদের আইসিসি যে ইগুলো আছে, আইসিসির যে মানে আমাদের যে রোম কনফারেন্স হলো, ওইখানে কিন্তু বাংলাদেশের একটা টিম গিয়েছিল এবং আমাদের ওই সময়কার যে অ্যাম্বাসেডর ছিলেন রোমে, যেটা রোমে কনফারেন্সটা হয়েছিল এফএও এর হেডকোয়ার্টারে, তো ওই ক্ষেত্রে ওনাদের টিম কিন্তু এখানে ছিলেন এবং উনি রিটায়ার করেছেন। ইউ মাস্ট নো অ্যাম্বাসেডর জমির, আমাদের যে আমাদের ডক্টর জহিরের ভাই, তো উনি ওখানে ছিলেন। উনি ছিলেন এবং মোটামুটি ভূমিকা রেখেছেন, কতটুকু রেখেছেন সেটা কোয়েশ্চেন, বাট আমি খুব বেশি পাইনি। তো এবং আমাদের আন্ডারে বেশ বড়টা টিম ছিল এবং আমাদের বর্তমান যে ইউকের হাই কমিশনার মুন্নাত ইসলাম খান, উনিও কিন্তু ছিলেন আমাদের ওই টিমের ভিতরে। তো যাই হোক, ওখানে যেটা ছিলেন, উনি একটা কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি কিছু বক্তব্য দিয়েছেন, আমি লিঙ্কটা দিয়েছি। এবং কন্ট্রারি টু এ ভেরি পপুলার বিলিফ, আমাদের যেহেতু আমাদের আইসিটিবিডি অ্যাক্ট হচ্ছে ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ডোমেস্টিকেটেড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল ইনস্টিটিউশন, আইসিটিবিডি এই অ্যাক্টটা কিন্তু রোম স্ট্যাটিউটের ডিবেটে 3 থেকে 4 বার উল্লেখিত হয়েছে। আমি টাইমটা উল্লেখ করেছেন, with reference to a person who is very often quoted by our ICTBD prosecutor and drafters, including আমাদের অলির রহমান। ওনার একটা লেখা লিখেছিলেন উনি, ওখানে লিখেছিলেন যে আইসিটিবিডি রেফারেন্স হোল রোম কনফারেন্সে 3 থেকে 4 বার উল্লেখ করা হয়েছে এবং ইট ওয়াজ ভেরি ইনফর্মাল ফর্ম। তো দিস ইজ ভেরি কন্ট্রারি বিলিফ। আই ওয়ান্টেড টু, ভবিষ্যতে সময় থাকলে আমি একটু দেখতে চাই কোথায় কোথায় হয়েছিল, বাট ইউ নো I need a full 2 years research for that and fund. So একটা এই বই লেখার জন্য এটা গুরুত্বপূর্ণ, বাট গুড ফর মাই আন্ডারস্ট্যান্ডিং। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে, এবং বাংলাদেশে একটা জয়েন্ট প্রপোজাল দিয়েছিল ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির ডেফিনেশন চেঞ্জের জন্য, এটা জয়েন্ট ইনক্লুড ইন্ডিয়া এন্ড আদার্স। আমি একটু ফুল রেফারেন্স দিয়েছি আমার বইতে। বাংলাদেশ পজিটিভ ভোট দিয়েছিল এবং ওয়ান অফ দ্য কান্ট্রি টু সাইন, not the first one but one of the first, at least সাইন করেছিল। বাংলাদেশ রাটিফিকেশন করেছে, অ্যাকসেশন না, at least রোম স্ট্যাটিউটের ক্ষেত্রে। যদিও এই মানে ইনস্ট্রুমেন্টাল রাটিফিকেশন কিন্তু 2010 সালে দিয়েছে, মিন্স রোম স্ট্যাটিউট অ্যাডপ্ট করার 12 বছর পরে, সেটা একটা বিষয়। বাংলাদেশ ছিল 111তম রাষ্ট্র এবং এই অ্যাডপ্ট হলে কিন্তু আমাদের জমির কিন্তু একটা স্টেটমেন্ট দেয়, তার বেশ কিছু ডিসকন্টেন্ট ছিল। এবং আরেকটা যেটা হচ্ছে যে, বাংলাদেশে এই পর্যন্ত একজন জাজ নিয়োগের জন্য একজন রাজি হয়েছিলেন এবং তিনি নাম দেন এবং নাম প্রত্যাহার করেছেন 2 বার। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য এক্সাক্ট রিজন। আইসিটিবিটির ভিকটিম যে ট্রাস্ট আছে, ওইটাতে বাংলাদেশের একজন ডিরেক্টর ছিলেন 3 বছরের জন্য, অ্যাম্বাসেডর বেলাল। উনি যদি এখন আর বেলাল অ্যাম্বাসেডর না, উনি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আছেন, বাট আই হার্ড দ্যাট ইট ওয়াজ from his colleague in Hague, যে it was a personal appointment, not ex officio appointment. সুতরাং উনি 3 বছর ছিলেন আর কি ভিকটিম ফান্ডে, ভেরি গুড ফর দ্যাট। এটা হচ্ছে অবস্থা। আমি আরেকটা জিনিস লিখেছি ফাইনালি লিখেছি না আমার খেয়াল নেই, সেটা হচ্ছে যে বাংলাদেশের পিস কিপিং মিশন যেগুলো ছিল, এটা কিন্তু যতগুলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল সিচুয়েশন ছিল, অনেকগুলোতে কিন্তু এরা মোরালেস কিন্তু এরা মানে পিস কিপিং এ ছিল নেগেটিভ ভাবে। রোয়ান্ডাতে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল, বাংলাদেশে ব্ল্যান্ডার টাইপের কিছু করে রাখছে। যেমন শোনা গিয়েছে যে বাংলাদেশ নিজেরাই হইতেছে মানে ভেহিকেল নষ্ট করে বলছে যে আমাদের অ্যাটাক করছে। সেম হ্যাপেন্ড ইন ইউগোস্লাভিয়া প্রথম দিকে, বাট পরবর্তীতে মোটামুটি বাংলাদেশ প্রমিনেন্স নিয়ে আসে। এবং ওয়ান অফ দ্য ক্রাইম ইনভলভস কিলিং অফ সাম পিসকিপার্স ইনক্লুডিং বাংলাদেশি পিসকিপার্স, যতটুকু আমি জানি। প্রবাবলি আই ফরগট, সেন্ট্রাল আফ্রিকাতে মনে হয় এটা হয়েছিল কারে। সো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, and we don't talk about that too much, very unfortunately, এটা হচ্ছে বাংলাদেশে জেনোসাইড নিয়ে কিন্তু
একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আইসিজে এর দুই ধরনের মামলা হয়, একটা হচ্ছে কন্টেনশিয়াস আর একটা হচ্ছে যেটাকে বলে হচ্ছে যে অ্যাডভাইজারি অপিনিয়ন। জেনোসাইড কনভেনশন নিয়ে আমাদের প্রথম অ্যাডভাইজারি অপিনিয়ন হয় 1951-এ, এবং এই ডিসিশনটা কিন্তু আমাদের ভিসিএল 3 আর্টিকেল 19-এ কিন্তু ইনক্লুড আছে, অবজেক্ট পারপাসের ডিফিট করে কোনো রিজার্ভেশন দেওয়া যাবে না, এই বিষয়টা। তো এটা ছিল, এবং প্রথম যে কেসটা হয় কন্টেনশিয়াস কেস, দো ইট ওয়াজ ডিসকন্টিনিউড লেটার অন, সেটা হচ্ছে যে 1973-তে Pakistan versus India, and that is relating to the prisoners of war, and its legal basis was Article 9. সো এটা একটা ডেভেলপমেন্ট ছিল, পরে ডিসকন্টিনিউ হয়েছে। আমার খুব জানতে ইচ্ছা করে এটা আপডেটটা কি হলে হয়তো আমরা একটা জিনিস জানতে পারতাম। বাংলাদেশ জেনোসাইড কনভেনশনের 1908-এ অ্যাকসেপ্ট করে, এবং উইথ এ ভেরি আনফরচুনেট ডিক্লারেশন অন আর্টিকেল 9। সো আমরা দাবি করি যে আমরা জেনোসাইডের শিকার হয়েছিলাম জন্মের সময়, অথচ আমরা চাই না যে আমাদের ভিতরে কোনো জেনোসাইড হলে সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যায়। ইট ইজ ডুয়ালিজম। সো আর এখন যেটা দাঁড়ায়, আমি যদি এখন লাস্ট যে রোহিঙ্গা ইস্যু নিয়ে লাস্ট যে কথাটা বলবো, সেটা হচ্ছে রোহিঙ্গা নিয়ে আপনারা জানেন কি অবস্থা হয়েছিল। প্রথমে কিন্তু জাস্ট জুডিশনে কিন্তু খুব কোয়েশ্চেন ছিল। আমার মাস্টার্সের থিসিস ছিল ওই সময়, এই কেসটার এবং আমার মাস্টার্সের থিসিস প্রাইস সমান্তরাল লেগে আছে জিনেভাতে থাকা অবস্থায়। And I was very lucky because আমার সুপারভাইজার ছিলেন হচ্ছেন স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবাননের জাজ। সো যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এটাতে বাংলাদেশ কিন্তু খুব একটা মানে ক্লিয়ার অবস্থান নেয়নি। যেমন বাংলাদেশ গভর্নমেন্টকে যখন বলা হলো যে প্লিজ সাবমিট ওয়ান ইউর পজিশন অন দিস জাজমেন্ট, এবং ওই সময় কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট মানে আদৌ অংশগ্রহণ করবে কি না করবে এটা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। আমরা মিনিস্ট্রিকে বলেছিও এটা কিছু অবদান পজিটিভলি নিতে। তো ওই সময় হচ্ছে যে পা ম্যাকাভান, ইমেনোহিম ফ্রম ম্যাগিল, উনি কিন্তু বাংলাদেশের লয়ার হিসেবে কিন্তু এটা ড্রাফট করে দেয়। মানে আমরা জেনোসাইড নিয়ে কথা বলি, কিন্তু আমাদের নিজস্ব একটা পাওয়ার, একটা রিসোর্স নাই যে বাংলাদেশ গভর্নমেন্টের একটা পজিশন পেপার লিখে দিবে। 10 বছর আমি দেখি না এটা এরকম একটা হবে। যাই হোক, এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে, এবং পরবর্তীতে বাংলাদেশ যখন ডিসিশনটা আসলো, যখন আপনারা জানেন যে আইসিসি এর 3 ভাবে হচ্ছে জুডিশন ট্রিগার্ড হয়, একটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, একটা হচ্ছে কোনো স্টেট পার্টি যদি রেফার করে, একটা হচ্ছে প্রোপ্রিও মোটো। তো প্রোপ্রিও মোটোর প্রবলেম হচ্ছে যে ইউ নিড আ সেপারেট বেসিস, যেটা হচ্ছে যে আমাকে প্রিলিমিনারি এক্সামিনেশন করার ফলে আমার অথরাইজেশনের জন্য রিকোয়েস্ট করতে হবে, এবং এর ফলে কোর্ট হচ্ছে ওটাকে হচ্ছে অ্যাপ্রুভ করবে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট যদি ওই সময়টা যদি মানে কি করতো, যদি কোনোভাবে এটাকে পজিটিভলি দেখতো যে ঠিক আছে আমি করছি না, আমি মানে আমি এটাকে রেফার করলাম, স্টেট রেফার করলাম, সেক্ষেত্রে কিন্তু আইসিসি প্রসেসটা ইজি হতো। এবং ওই সময় দেখেছি যে আমাদের কি প্রবলেম হয়েছে কি না হয়েছে। আই মেট উইথ সাম আইসিসি পিপল এট দ্য টাইম অন বিপিআরএস। এটা হচ্ছে অবস্থা দাঁড়াচ্ছে। তো এবং পরবর্তীতে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে আইসিসির কোনো নাই, আইসিসির কোনো কোঅপারেশন এগ্রিমেন্ট নাই। যেটা আমাদের আছে ইউএস এর সাথে, সেটাতে বলা আছে যে বাংলাদেশের ভিতরে ইউএস এর কোনো ওয়ার ক্রাইমিনাল থাকলে সেটাকে আমরা অ্যারেস্ট করতে পারবো না। খুব ভেরি আনফরচুনেট ওয়ান এই সময়, যদিও এটা এখন খুব বেশি প্র্যাকটিসে নাই। তো এটা হচ্ছে অবস্থা। লাস্ট হচ্ছে যে আইসিজে এর একটা কথা নিয়ে আমি আমার ইন্ট্রোডাকশনের কাছাকাছি চলে যাবো, সেটা হচ্ছে আইসিজে এর কিন্তু আমাদের জুডিশন নাই মিয়ানমারের এগেইনস্টে মামলা করার। আমার এখানকার যে সুপারভাইজার, তিনি কিন্তু মানে আই টক অ্যাবাউট প্রফেসর, শি ওয়াজ ফ্রম মিয়ানমার সাইড, বাট আমার কারেন্ট প্রফেসর হচ্ছেন পিয়েক দাগজো, উনি কিন্তু গাম্বিয়ান লয়ার। আমার সুপারভাইজার হিসেবে উনি এগ্রি করেছেন নেক্সট সেমেস্টারে। তো তো ওনাদের কিন্তু একটা কমেন্ট কিন্তু প্রায় সামলাতে হয়েছে, সেটা হচ্ছে যে বললো যে বাংলাদেশ মোস্ট এফেক্টেড স্টেট, গাম্বিয়ার তো করার ক্ষমতা নাই, এটা তো করবে হচ্ছে মিয়ানমার, বাংলাদেশ করবে। তো বাংলাদেশ কিন্তু যদিও এর পার্টি হতে পারবে না, বাংলাদেশ গভর্নমেন্ট কখনোই বলে নাই যে আমাদের রিজার্ভেশন দেওয়া আছে, লজ্জা করে হয়তো বলে না, কিন্তু যেটা বলতে পারে সেটা বলে না, সেটা বলে যে আমাদের পলিটিক্যাল কারণে আমরা হচ্ছে এটাতে ইনভলভ হই না। কিন্তু
বাংলাদেশের যদিও সরাসরি পার্টি হওয়ার স্কোপ নাই, কিন্তু একটা কিছু করার স্কোপ আছে, সেটা হচ্ছে ইন্টারভেনশন করার স্কোপ আছে। I have half draft write up. আমি প্রিলিমিনারি এক্সামিনেশনের কেসের জন্য ওয়েট করতেছি, কবে দিবে অথবা না দিবে। তো বাংলাদেশ চাইলে কিন্তু আমি কিন্তু লিখেছি যে আর্টিকেল 62 অফ আইসিজে স্ট্যাচুটরি আন্ডারে কিন্তু বাংলাদেশ চাইলে ইন্টারভেনশন করতে পারে, এন্ড আমার মনে হয় এটা করা উচিত। তো এটাই আর কি। লাস্ট আমি কনক্লুডে যেটা বলতে চাই যে বাংলাদেশের বেশ কিছু ইস্যু এখনো আছে, যেমন আমাদের বেশ কিছু আইসিডিবিডি ইন্ডিকটি কিন্তু এখনো অ্যাপিল রিভিউ হয় নাই, অনেকে এখনো ইন অ্যাবসেন্সি আছে, এগুলো নিয়ে হয়তো গভর্নমেন্ট চিন্তা করা উচিত। এবং এটা আমি পজিশনটা আমি ফ্রিকোয়েন্টলি এডভাল্ভ করি। আমি মনে করি যে ইনকমপ্লিট ট্রায়াল প্রসেস হলে আমার জাস্টিস কমপ্লিট করা সম্ভব না, বিকজ অ্যাপিল ইজ দ্য কন্টিনিউশন অফ অরিজিনাল সুট। অ্যান্ড ফাইনালি যেটা বলা হচ্ছে যে আমাদের এখানে এত কিছু হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল না আদার্স আমাদের এই বইয়ের জন্য 15টা যাচ্ছে, স্টিল আমাদের কন্ট্রিবিউশন কিন্তু একাডেমিক কন্ট্রিবিউশন এই ফিল্ডে কিন্তু খুবই কম। এবং আমাদের খুব কম ইউনিভার্সিটিতে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল পড়ানো হয়, এবং যারা পড়ায় তাদের কতটুকু তাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লতে পিএইচডি আছে কিনা আমার সন্দেহ আছে, এবং ইন্টারন্যাশনালি কোনো পাবলিকেশন আছে কিনা সেটা আমার সন্দেহ আছে, আমার নিজেরও নাই। আমি বাট আই ডোন্ট টিচ ক্রিমিনাল ল বাই দ্য ওয়ে। তো এই ইস্যুগুলো এখানে দাঁড়াচ্ছে যে এগুলো ক্ষেত্রে আমাদের এক্সপার্টাইজে বড়টাই আছে, এবং আমাদের যদি আজীবনই পামাকাবানের মতো লোকজনকে ধার করতে হয়, তাহলে রাষ্ট্র হিসেবে 50 বছরে আমাদের অবস্থানটা কোন জায়গাটা সেটা কিন্তু দেখার বিষয়। এবং আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং ব্যাড অ্যাবাউট মাই ফেলো রাইটার্স, বাট আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের আগানো দরকার। এবং ইফ সাম ইন্থুজিয়াস্ট পিপল লাইক ইউ জাস্ট স্টেপ ব্যাক, স্টেপ আপ, ইট উইল বি ফাইন। আমি এটা বলতে চাই, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল কিন্তু আমি ঢাকা ভার্সিটিতে পড়েছি, বাট আই নেভার লার্নড ইট দেয়ার। I learned it by myself first, and then I learned it from Geneva and others. But অবস্থাটা কিন্তু আমি যখন 2014 সালে বের হই তখন থেকে এখন অনেক চেঞ্জ হয়েছে। যদি আমার ইউনিভার্সিটিতে এখনো পড়ানো হয় না, এখন অনেক এই স্টাডিটা অনেক বেড়েছে। কিন্তু অবজেক্টিভ স্টাডি কতটুকু হয়েছে আমি জানি না। There are many institutions who organizes some picnic, genocide picnic, but I think some rigorous studies needed. Yeah, and this reminder is to me as well. So thank you very much. So sorry for taking too much time. I talked too much. So I would love to ask any question related to history of criminal law from my book or beyond my book, or any question related to criminal law. I would love to do that. Yes, so thank you for your ইন্টারেস্টিং লেকচার। আমাদের কিছু কোশ্চেন এসেছে বেশ কয়েকটা, আপনার চ্যাপ্টার 3 এর এসেছে আর কয়েকটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল রিলেটেড। Oh, no problem. I love to talk about criminal law. আমি প্রথমে আপনার চ্যাপ্টার রিলেটেড যে দুইটা কোশ্চেন এসেছে ওই দুইটা বলি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ডিসপাইট হ্যাভিং দ্য ট্রেমেন্ডাস অপরচুনিটি টু বি আ জাজ অফ IMTFE একে টোকিও ট্রাইব্যুনাল, why most of the judges in Indian subcontinent were reluctant to join the tribunal? আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, what was the reasoning behind calling International Crimes Tribunal Act 1973 as the purest modern manifestation of Nuremberg Project? Well, আমার সাবকন্টিনেন্টাল ক্রিমিনাল ল এর কেন জয়েন করেনি এটা আসলে উই ডোন্ট নো। মেবি দুজন জাজকে মানে আমাদের ইন্ডিয়ানরা তো এমনিতেই ওভারসিজ যেতে ভয় পায়, মানে সমুদ্র পার হলে হচ্ছে আমাদের জাজ চলে যায়। জানি না আসলে সময় কি কোন চিন্তা ছিল, এটা আসলে কোথাও আমি এক্সপ্লেনেশন পাইনি কেন চাইনি। হয়তো দে থট দ্যাট ইট উইল বি ভেরি প্রবলেমেটিক এন্ড চ্যালেঞ্জ দিতে চাইনি, হতে পারে। আর ট্রায়ালটাও নতুন অনেকটা, আমাদের এই অঞ্চলে হয়তো জাজরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, ইন্টারন্যাশনাল লতে খুব এক্সপার্ট ছিলেন না, হয়তো এটা কারণ হতে পারে। জাজ রাধা বিনোদ পালের ইন্টারন্যাশনাল ল এর এক্সপার্টিজ কিন্তু ট্রাইব্যুনালের পরে হয়। হি ওয়াজ এ মেম্বার অফ ILC আফটার দিস অ্যাপয়েন্টমেন্ট। ওনাকে ইন্টারন্যাশনাল, বিশেষ করে ইউ মে নো অ্যাবাউট জাস্টিস জাফরুল্লাহ খান ফ্রম পাকিস্তান, at the time it was undivided Pakistan. ওনার যখন নিয়োগের কথা চলছিল, নিয়োগের আলোচনা হচ্ছিল, তখন কিন্তু জাস্টিস রানা বিনোদ পালকেও কিন্তু হচ্ছে ওই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল ইন্ডিয়া। মানে ইউ মাস্ট নো দ্যাট যে আইসিসির একটা জাজের একটা ইলেকশন হয়, ওই ইলেকশনে কিন্তু রানা বিনোদ পালক কিন্তু নমিনেটেড হয়েছিলেন। বাট হি ওয়াজ ভেরি, মানে ওই সময়কার বেশ কিছু ডিসক্লোজ আর্গুমেন্টে দেখা গিয়েছে যে ওই জাস্টিস ফিটমোরিস ভেরি
controversial figure for Southwest Africa case. তো ওনাদেরকে এই জাস্টিস পাল সম্পর্কে খুবই লোয়ার চিন্তা ভাবনা, মানে আই ডোন্ট নো, মানে আমি এটা খুব অবাক হয়েছিলাম দেখে যে যে আমরা টোকিওতে দেখলাম যে তার এক ধরনের আইডিয়া, বাট জাস্টিস ফিট মেমোরিজ বলতেছেন যে ও ইয়াস জাস্টিস মিস্টার পল ওয়ার্ক উইথ আস ইন আইএলসি and he understands and he will submissive to the Western ideas and others, but Justice Jafarullah Khan will not be do that. So that is one thing. Second হচ্ছে যে purest manifestation of নুরেমবার্গ ট্রাইব্যুনাল, এটা হওয়ার কারণ হচ্ছে যে নুরেমবার্গের যে সাবজেক্ট ম্যাটার ছিল ওগুলো মোটামুটি আমাদের এখানে কম বেশি এসেছে, এবং এই ডোমেস্টিকেটেড ট্রাইব্যুনালের এই স্ট্যাচুট ফর অফ আইএলসি কনসেপ্টটা তো খুব বেশি পুরাতন না। ওই সময় সারা ওয়ার্ল্ড খুঁজে হয়তো দ্যাট হচ্ছে ফার্স্ট ইনস্ট্রুমেন্ট। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে এই সময়টা তো খুব বেশি ট্রায়াল হয়নি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, পোস্ট ওই সময় অনেক ট্রায়াল হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার রিলেটেড বিভিন্ন ট্রায়াল হয়েছে উইদিন ডোমেস্টিক ফ্রেমওয়ার্ক, কিছু স্টেট ক্রাইম গুলাকে অ্যাড করেছে। আমার জানা মতো ওই সময় ইথিওপিয়ার পেনাল কোড 1957 ওই সময় চেঞ্জ করে এই জেনোসাইড এই জিনিসগুলো জয়েন করা হয়, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, বাট অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট solely dedicated to international crimes সেটা হচ্ছে আমাদেরটা ছিল, এই জন্য আলোচনাটা হয়। বাট ইজ অলসো ট্রু, দেশের বাইরে এসে আমি যেটা বুঝেছি যে আমরা যতটুকু মনে করি যে দে নো অ্যাবাউট ইট ভেরি ওয়েল, ইনফ্যাক্ট ইট ইজ নট ট্রু। আমাদের ট্রাইবাল সম্পর্কে খুব কম জানে। আমি এর কম্পারেবল আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ইথিওপিয়াতে কমিউনিস্টের সময় মানে রেড টেরর বলা হয়, কমিউনিস্টদের মানে অতি অত্যাচার করা হয়েছিল এবং এটা ওদেরকে বিচার করা হয়। ওই ট্রায়ালটা লোকজন জানে না, এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয় হচ্ছে যে অল দ্য প্রসিডিংস ইট ওয়েন্ট ইন আহামারিক ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ ইথিওপিয়ান ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা তো আমাদের সেটা না, এভরিথিং ইজ ইন ইংলিশ। স্টিল এই বিষয়ে আমাদের মানে জনগণ, আমাদের সারা ওয়ার্ল্ডের যারা একাডেমিক আছেন যারা হার্ডলি নো ইট, হার্ডলি নো এ লট অ্যাবাউট ইট, এবং এই ক্ষেত্রে আমাদের ব্যর্থতা অবশ্যই আছে। ওকে স্যার, আমাদের নেক্সট কোশ্চেন, দুটা কোশ্চেন একসাথে করি, সেটা হচ্ছে ছোট ছোট দুইটা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ক্যান আ কেস বি ফাইলড রিগার্ডিং দ্য সেম সাবজেক্ট ম্যাটার ইন আইসিজে and ICC at the same time? Is there any scope to go to ICC regarding Myanmar genocide or the genocide of Rohingyas? Okay, so yes, as regards ICC and ICJ, yes, you can do that because আমি দুইটা প্রভিশনের কথা উল্লেখ করি। একটা হচ্ছে যে আমাদের আইসিসি যে স্ট্যাটিউট আছে আর্টিকেল 25 এর, ওখানে কিন্তু বলা আছে যেটা ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল রেসপন্সিবিলিটি, ওইখানে বলা আছে যে এই international criminal responsibility will not relieve a state from state responsibility or other responsibilities. ঠিক আছে, ICC deals with individual criminal responsibility and ICJ deal with international state responsibility to be state. Responsibility to the state নিয়ে আরেক খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট হচ্ছে আরসিওয়া, Articles of the Responsibility of the States for Internationally Wrongful Act. It's ILC document, but it is regarded overwhelmingly and without doubt an instrument containing customary international law. ওইখানে একটা প্রভিশন আছে, ওইখানে বলা আছে, আই থিঙ্ক ইজ 38 or 39, ওইখানে বলা আছে যে স্টেট রেসপন্সিবিলিটি কোনো কারণে অন্যান্য রেসপন্সিবিলিটি থেকে তাকে মুক্ত দিবে না। মিন্স আমার স্টেট রেসপন্সিবিলিটি আছে, ডাজন্ট মিন দ্যাট যে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি নাই। সো দে আর টু ডিফারেন্ট কনসেপ্ট এন্ড দে কোএক্সিস্ট এন্ড দে আর নট এক্সক্লুসিভ, দে আর ইনক্লুসিভ। সেকেন্ড হচ্ছে যে নো, উই ক্যানট গো ফর জেনোসাইড ফর মিয়ানমার। উই ক্যানট গো ইট বিকজ two reasons. Number one is Myanmar is not a party to ICC statute, so ICC কোনো নাই, আমার কোনো জুরিডিকশন নাই। সেকেন্ড যেভাবে যেতে পারে সেটা হচ্ছে যে একটা ইউএন সিকিউরিটি কাউন্সিলের একটা পজিটিভ ভোটের মাধ্যমে, পজিটিভ রেজলিউশনের মাধ্যমে, যেটা লিবিয়া এবং সুদানে হয়েছে। there is no possibility সিকিউরিটি কাউন্সিলের মিয়ানমারের নিয়ে এটা আলোচনা পর্যন্ত সম্ভব না। বিশেষ করে যখন এই আইসিজে যখন প্রভিশনাল মেজার অর্ডার হলো,
তখন এটা নিয়ে আলোচনার জন্য ইউরোপিয়ান কিছু স্টেট কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল। আলোচনা পর্যন্ত এজেন্ডাতে ঢোকাতে দেয় নাই। পরে ইউরোপিয়ান স্টেট গুলো একটা যারা ছিল তারা হচ্ছে একটা জয়েন্ট স্টেটমেন্ট দেয়। অবস্থা যেরকম, আই ডোন্ট থিঙ্ক সো যেটা সম্ভব। থার্ড হচ্ছে যে মিয়ানমার যদি ডিক্লারেশন দেয়, এটা তাহলে সম্ভব, অনেক স্টেট করেছে, এটা সম্ভব বলে মনে করি না ফর দ্য টাইম বিং, বিকজ বর্তমান গভর্নমেন্ট তো না, এবং এনইউজি আছে, এনইউজি আপনারা জানেন যে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, যেটা হচ্ছে অং সান সু চি গ্রুপের গভর্নমেন্ট, এরা একটা স্টেট পজিশন পেপার তৈরি করেছিল। ওইখানে তারা লিখেছিল যে যদি তারা ক্ষমতা যেতে পারে সেক্ষেত্রে তারা আইসিজে এর সাথে তারা কেসটা কন্টিনিউ করবে, এটা এই জানতাও করবে বলেছে। সেকেন্ড হচ্ছে যে তারা যে মিয়ানমারের আর্মি যে এটা করেছে, অ্যাট্রোসিটি করেছে, এইটা বিচারের জন্য আইসিসি কে রেফার করবে। There is no question of genocide. So জেনোসাইড এটা মিয়ানমারের টেরিটরিতে হয়েছে এবং মিয়ানমারের ন্যাশনালরা করেছে, সুতরাং আই সি নো পসিবিলিটি। যে যাই বলুক, অনেক অনেক মানে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপার্ট আছেন, তারা এটাকে ব্যাখ্যা করতে চান যে না জেনোসাইডও বিচার করা যাবে, দেয়ার ইজ নো পসিবিলিটি। কারণটা আমি বলতেছি একটু পরে। আমরা যে বিষয়গুলো আমরা করতেছি, মানে আইসিসি চট্টগ্রাম এই আমাদের যে ট্রায়ালের ভিতরে আছে, দিস আর ফর ক্রাইম অফ ডিপোর্টেশন, অনলি বিকজ ক্রাইম অফ ডিপোর্টেশনের একটা পার্ট বাংলাদেশে হয়েছে বলে ধরে নেওয়া হয়, অনলি ফর দ্যাট। আর্টিকেল 12B এর 12A এর 12(2)A এর কিন্তু আছে যে কন্ডাক্ট ইন কোয়েশ্চেন। সো কন্ডাক্ট ইন কোয়েশ্চেন ইজ এলিমেন্টস অফ ক্রাইম, এবং এর সাথে বাংলাদেশের টেরিটরিয়ালটা অংশ, আমরা যেটাকে অবজেক্টিভ টেরিটোরিয়ালিটি বলি। ইফ ইউ ওয়ান্ট টু রিড সার্চ মাই নেম এন্ড অবজেক্টিভ টেরিটোরিয়ালিটি, ইউ উইল ফাইন্ড ওয়ান রাইট আপ ইন ডেইলি অবজারভার। আমার একটা লেখা এই বিষয়ে আমি লিখেছি, আমি জমা দিয়েছি একটা বইয়ের জন্য, বাট এই বিষয়গুলো নিয়ে, and maybe it's under review, আরো 1 বছর লাগবে পাবলিশ হতে। তো এই হচ্ছে অবস্থা। No, we cannot go for genocide. No, very unfortunate, but very fortunate. Uh, in Genocide Convention, we have Article 9, which is compromissory clause that enables party to go to ICJ. Myanmar, for a very stupid reason, they put reservation in Article 8, the only country of the world to do that. And that's the reason. And by the time there have been a concept or obligation government parties, and that enabled property link to Gambia, and now we see what is happening. So judgment পাইতে পাইতে 23-24 লেগে যাবে। আমার প্রফেসরের কথা, যেহেতু উনি টিমে আছেন, উনি ভালো জানেন, এবং অনেক কথা ওনারা বলতে চান না ওই কনফিডেন্সিয়ালিটির জন্য, আমিও বলতাম না। আদারওয়াইজ আমি প্রফেসর শেবাসকে মেইলে লিখতাম যে কি অবস্থা, বলেন জাজমেন্ট। So yeah, that is the position as we have now. Next question হচ্ছে, what are the implications of international sanction against ICC judges? For example, the sanction that was given by Donald Trump. Well, these are domestic law issues. So এগুলো খুব আনফরচুনেট, এবং এটার ডোমেস্টিক ল, and this is international law. So as you know, যে আমাদের ইন্টারন্যাশনাল ল কিন্তু ডোমেস্টিক ল, ইন্টারন্যাশনাল কনফ্লিক্টের জন্য একটা পজিশন আছে, এবং এটা আরসিওতেও কিন্তু আছে যে ডোমেস্টিক ল cannot be a reason for violating international law. So it is international law violation. এবং এটা প্রবলেম হচ্ছে যে যেটা যখন ডোনাল্ড ট্রাম্প যখন এই প্রবলেমটা তখনই অ্যারাইজ করে যখন হচ্ছে এই আইসিসি জাজ আছে, এবং আইসিসি যে বেশ করে যেহেতু 2টা ইউএন সিকিউরিটি কাউন্সিল সিচুয়েশন আছে, এই আইসিসির যে প্রসিকিউটর তাকে প্রতি বছর যেতে হয়, নিউ ইয়র্কে যেতে হয়, এবং নিউ ইয়র্কে যেয়ে তাকে হচ্ছে বার্ষিক তাকে কিছু বলতে হয় যে আমার এই ডেভেলপমেন্ট হয়েছে। ওকে, দিস ইজ অনলি রিজন। এবং ওদের সাথে কিন্তু একটা হেডকোয়ার্টার এগ্রিমেন্ট আছে যেগুলো এগুলোকে ফ্যাসিলিটেট করে। ইভেন হেডকোয়ার্টার 25 কিলোমিটারের ভিতরে প্রবাবলি ইভেন ইউএস ল গুলো ওরকম অ্যাপ্লিকেবল হয় না, না হলে তো গাদাফি অথবা ইরানের লিডারগুলো যাওয়ার কথা না। যেটা করেছিল লাস্টে সেটা হচ্ছে যে ওই ইরান এই প্রসিকিউটরের ভিসার অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে মানে ওইটাকে মানে ডিলে করেছিল, রিজেক্ট করে না, ডিলে করেছিল। সো দিস ইজ লিটল ট্রাম্পের মানে, ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট ট্রাম্প, সো রিড হ্যারোল্ড কো, ওনার খুব ভালো পজিশন আছে বিষয়ে, বাট ইট ওয়াজ নট ইন্টারন্যাশনালি কারেক্ট।
A thing can be domestically correct, but it can be internationally incorrect. But there এখন এটা নাই হবে. Biden is very friendly to ICC, and we have one prosecutor from UK, Karim Khan, so another P5 member. Sir, আমাদের আজকে লাস্ট কোশ্চেন এটা যে ডু ইউ থিংক এনফোর্সমেন্ট অফ আইসিজে জাজমেন্টস আর হার্ডার দেন এনফোর্সিং আইসিসি জাজমেন্ট বিকজ অফ দ্য অথরিটিক্যাল ভেগনেস? দ্য ভেগনেস ইজ রিগার্ডিং identifying the authority who will be responsible to do according the judgment, whereas in ICC individuals are already identified or may suffer punishment. So well, there are two types of questions. Okay, number one, what is the basis of this type of instruments? Number one, this is international law, and this is the result of the curtailment of sovereignty. So this was a question that raised in the Wimbledon case, very first case before Permanent Court of International Justice, where there's a question whether sovereignty and international law can go hand by hand, and by agreeing to some international instrument, each state is kind of curtailing its own sovereignty. ICC a Rome Statute ভিত্তি কি? That is the consent of the states to join ICC. Same for ICJ. এক্ষেত্রে রাষ্ট্র অলরেডি তার ক্রিমিনাল লয়ের এনফোর্সমেন্টের একটা অংশ আইসিসি কে দিয়েছে। দ্যাট ইজ দ্য লিগাল বেসিস। এবং প্রবলেমটা তখনই বেশি ক্রিয়েট হয় যখন হচ্ছে বিশেষ করে লিবিয়া অথবা সুদানের মতো সিচুয়েশন হয়, যেটা সিকিউরিটি কাউন্সিলের ক্ষেত্রে আসে। সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে সিকিউরিটি কাউন্সিলের যে মানে রেজুলেশন গুলো আছে, দিস আর হ্যাভ হায়ার নর্মস, ইজ হায়ার, ইট ইজ বেটার, ইট ইজ স্ট্রঙ্গার দেন আদার ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টস। আর এর কারণটা হচ্ছে যে ওই পার্টি অলরেডি ইউএন এ অংশগ্রহণ করার মাধ্যমে, ইউএন চার্টারে পার্টি হওয়ার মাধ্যমে ওই কনসেন্টটা দিয়েছে। সো everywhere you can see the consent somehow. So এক্ষেত্রে যদি বলেন যে whether it is harder, in this case ICJ তে মানে ICJ শুধু মেম্বার হলে কিন্তু ICJ হচ্ছে কোনো একটা কেস কিন্তু ডিল করতে পারে না। You need another round of consent. Means is a consent upon that specific dispute. এটা চারভাবে হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে যে কনফর্মি, আপনারা যারা মোডটা যেসব করেন তারা জানবেন, কনফর্মি স্পেশাল এগ্রিমেন্ট। সেকেন্ড হচ্ছে যে অপশনাল ক্লজ ডিক্লারেশন আছে, যেটা আর্টিকেল 36(2) এর আন্ডারে দেওয়া হয়, এবং এটাতে হচ্ছে মানে স্টেটের বেশ কিছু কারিগেসার আছে এখানে। নাম্বার 3 হচ্ছে যে যেটা আছে সেটা হচ্ছে যে কম্প্রোমিসারি ক্লজ, আমাদের আর্টিকেল 9 অফ জেনোসাইড কনভেনশন অথবা আর্টিকেল 30 অফ ক্যাট, এই জাতীয় কিছু। আর ফোর্থ হচ্ছে যে কোনো পার্টি কোনো জুডিকশন বাদেই কোর্টে অ্যাপ্রোচ করলো, আদার পার্টি অ্যাকসেপ্ট করলো। দুইটা উদাহরণ আছে এর মধ্যে, একটা হচ্ছে যে জিবুতি রিপাবলিক অফ কঙ্গো ভার্সেস ফ্রান্সের খুব ভালো একটা উদাহরণ আছে, যেটা ফাইনাল পর্যন্ত গিয়েছিল। তো এগুলোকে আমরা বলি ফোরাম প্রোরোগাতম। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু স্টেট কিন্তু যেমন আইসিসি থেকে কোনো মেম্বার হইলেই আইসিসি এখানে জুডিকশন পাচ্ছে, সেটা কিন্তু আইসিসি তে না, দে নিড অ্যানাদার রাউন্ড অফ জুডিশনাল লিঙ্ক। তো এখন কোশ্চেন আছে কোনটা হায়ার। সাধারণত আইসিসি তে এত কিছু মানে স্টেট যেহেতু সেপারেটলি কনসেন্ট দিচ্ছে, সাধারণত নন অবজারভেন্ট স্টেটের সংখ্যা খুবই কম, মাত্র 3টা আছে। ইরান অ্যাংলো-ইরানিয়ান কেসের ক্ষেত্রে, ইউএসএ করেছে ইসের ক্ষেত্রে, দ্যাট ইজ নিকারাগুয়া কেসে। আর থার্ড হচ্ছে যে একটা আছে ইউকে ফিশারিজ জুডিশন কেস, ইউকে ভার্সেস আইসল্যান্ড, ওটাতে 3টা আমরা পাই যেখানে জাজমেন্টকে ফলো করা হয়। এটা হচ্ছে অবস্থা। তো এটা এবং যদি এটা ইনফোর্স না করা হয় সেক্ষেত্রে আমরা সিকিউরিটি কাউন্সিলের কাছে যেতে পারি, এটা খুব একটা ইউজ করা হয়নি, আমাদের মধ্যে করাই হয়নি। তো সাধারণত রাষ্ট্র এটা মেনে নেয়। এর মেনে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এই যে অ্যাডহক জাজের যে ইনক্লুশনের যে ব্যাপারটা আছে, মিনস যে আমার যদি ন্যাশনালিটির কেউ না থাকে সেক্ষেত্রে আমি আমার আরেকজন ন্যাশনালিটি যোগ করতে পারবো। যেমন ইন দ্য কেস অফ মিয়ানমার অ্যান্ড গাম্বিয়া, এদের কোনো স্টেটই কিন্তু কোনো আইসিসি কারেন্ট জাজ নেই,
আমি একটা উদাহরণ দিই, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যাদব কেসের ক্ষেত্রে ইন্ডিয়ার দলবী ভান্ডারী জাজ ছিলেন, কিন্তু ওইদিকে হচ্ছে আমাদের পাকিস্তানে কেউ ছিলেন না, পাকিস্তানের চিফ জাস্টিস জাজ জিলানি, ওনাকে অ্যাডজাস্ট করা হয়। এটা কিন্তু এই জাজমেন্টটাকে মেনে চলার একটা মতামত কারণ। তো সাধারণত এটা সম্ভব। আইসিসির যা প্রবলেম যে জায়গাটায়, আইসিসি যেটা প্রবলেম হচ্ছে, রাষ্ট্র চাইলে অনেক কিছু সম্ভব হয় না। আপনি একটা নর্মাল ক্রিমিনাল লর কথা চিন্তা করেন, যে আমার বাংলাদেশের ভিতরে যত ক্রাইম গুলো হচ্ছে, কতগুলা ক্রাইম সরকার ওই মানে সরকারের জেনুইন এফোর্ট থাকা সত্ত্বেও কতগুলা আসামিকে ধরতে পারতেছে। সেম অবস্থায় যখন এই জাতীয় ক্রাইম গুলা হয়, সাধারণত এগুলার দেশের জুডিশিয়াল সিস্টেম কিন্তু খুব একটা মানে ভালনারেবল থাকে। আমরা কমপ্লিমেন্টারি বেশ কিছু ইস্যু জানি আমরা। তো সেই ক্ষেত্রে এদেরকে ধরাটা খুব কঠিন হয়ে যায়। আর আইসিসি নিজস্ব কোনো ফোর্স নাই, সেক্ষেত্রে এদেরকে নির্ভর করতে হয় কাদের ক্ষেত্রে, এই বিভিন্ন বিভিন্ন যারা আছে ইন্ডিভিজুয়াল যেগুলো আছে, অ্যান্ড দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং। জন ক্লুনি, যেটা হচ্ছে আইসিসির প্রথম সিচুয়েশন ছিল নর্দার্ন উগান্ডা সিচুয়েশন, ওদের একজন ওদের ছিল জন ক্লুনি। এই জন ক্লুনিকে ধরতে অনেক কষ্ট হয়েছে, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট ওই নর্দার্ন আয়ারল্যান্ডে লর্ড এলআরএ বলি, লর্ড ইস্টার্ন আর্মি আছে, ওকে ধরতে অনেক কষ্ট হয়েছে। মাঝে মাঝে আপনার নিউজ পড়বেন যে যেমন যে ফ্রান্সে ফ্রেঞ্চ পুলিশ কোন আইসিসি ট্রিটমেন্টে ধরছে, ঘুরতে আসছে ধরছে, যেমন ফেলিসিয়া এনগাইসিমা ছিল, ওনাকে ধরেছে এরকম করে। তো এরকম হয় বিভিন্ন, কারণ আইসিসি রিলাইজ অন ইন্টারন্যাশনাল কোঅপারেশন ফর দ্যাট। এই জন্য আইসিসি স্ট্যাটিউটে ইন্টারন্যাশনাল কোঅপারেশন নিয়ে আলাদা একটা প্রভিশন আছে, এবং ইট ইজ সামটাইমস প্রবলেম্যাটিক। কেন প্রবলেম্যাটিক? বিকজ হচ্ছে যে কনসিডার ওমর আল বশির when he was in power, বেশ সে জর্ডানে আসছিল, তারপরে সাউথ আফ্রিকাতে আসছিল, বুরুন্ডিতে আসছিল, and in these places it is debated that these are parties to Rome Statute and they need to apprehend him, but এখানে লিগ্যাল ডিবেট আছে whether they are bound or not, সেটা আরেকটা কোশ্চেন হতে পারে। তো বাট প্রবলেমেটিকের ক্ষেত্রে মনে হয় যে আইসিসি ক্ষেত্র বিশেষে অনেক প্রবলেমেটিক হতে পারে। এর আরেকটা কারণ হচ্ছে যে আইসিসিতে যারা হচ্ছে এখন মানে ডিফেন্ডেন্ট আছে, দে আর মোস্টলি রেবেল লিডার, যেটা আইসিসির লেজিটিমেসিতে কোশ্চেন করে অনেক ক্ষেত্রে, এবং এদেরকে ধরতে অনেক কষ্ট হয় রাষ্ট্রকে। তো দ্যাট ইজ ইট। there is no clear cut answer, it depends on situation to situation. For example, there was a case, there are many cases like generally follow করে বেতন রাষ্ট্র মেনে নেয় ইন্টারন্যাশনাল ডিসপিউটের জন্য। আমি একজন মানে কি বলে যে একজন ডিফেন্ডেন্টকে আইডেন্টিফাই করা খুব কঠিন, অনেক ক্ষেত্রে ধরাও কঠিন, কিন্তু এখন রাষ্ট্রকে তো আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো, বিকজ স্টেট আনলেস গভর্নমেন্টের প্রবলেম থাকে। যেমন সোমালিয়ার কদিন একটা জাজমেন্ট হলো, সোমালিয়া ভার্সেস কেনিয়া। সোমালি গভর্নমেন্ট ইজ ভেরি ফ্রাজাইল, বাট স্টিল ইট ক্যান বি আইডেন্টিফাইড। So okay, that is the answer. There's no clear-cut answer. You have to see, and sometimes criminal law is very problematic. Criminal law problematic হওয়ার কারণ হচ্ছে criminal law is a novel development. এটা 1946 এর আগে এইটাকে ইন্টারন্যাশনাল, আপনারা যদি এই ইন্টারন্যাশনাল ল পড়েন, যখন সাবজেক্ট পড়বেন, এই ইন্ডিভিজুয়াল এজ এ সাবজেক্ট অফ ইন্টারন্যাশনাল ল, এটা কিন্তু খুব কনফিউজিং ভাবে পড়ানো হয়। দুইটা জায়গায় এর অস্তিত্ব পাওয়া যায়, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট লতে, একটা ক্রিমিনাল লতে। এবং ক্রিমিনাল লতে এজ এ ডিফেন্ডেন্ট when you commit crimes, এবং ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল রেসপন্সিবিলিটি, এটা কিন্তু খুব প্রবলেমেটিক, স্টিল ইজ ভেরি ডিভাইডেড। তো এর ফলে এদের প্রতি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লাই করা ইজ ভেরি কমপ্লেক্স। সো অ্যান্ড এটা যদি রাষ্ট্রের কোনো পাওয়ারফুল ব্যক্তি হয়ে থাকে, তাহলে তো বোঝেনি ট্রাম্প কি করছে, বাট স্টিল ইজ ডেভেলপিং, ইজ প্রমিজিং। যখন প্রসিকিউটর মিয়ানমারের কেসটা নিয়ে আসে, তখন ইয়াঙ্গুনের লোকগুলা, মানে নাইভিডের লোকগুলা, তারা নেড়ে চলে বসে আইসিসি। যখন প্যালেস্টাইন যখন আইসিসি কথা বলে, তখন তেল আবিবের লোকগুলা তখন নেড়ে চলে বসে আইসিসি। সো ইজ সামথিং দ্যাট ইজ হ্যাপেনিং to be very great, but it still is very problematic, কারণ রাষ্ট্র মানে হিউম্যান রাইটস এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইন্টারন্যাশনাল ল।
It's not state to state, it's state to individual. So very fragile things. So এগুলো বোঝার জন্য ইন্টারন্যাশনাল ল এর পিওর ফেব্রিক্স গুলো একটু চিন্তা করা দরকার, sovereignty and others. Sorry, I'm taking too much time. No, sir, it's absolutely. আমার গত কদিন আগে আমার এই লেখাগুলো শেষ করতে হয়েছে আর কি। আমার যে লেখাটা বললাম যে আমি একটা লেখা বুক চ্যাপ্টার শেষ করলাম গত মাসে, সুতরাং দিস আর ফ্রেশ ইন মাই মাইন্ড দিস থিংস। ওকে স্যার, আমাদের আর কোনো কোশ্চেন নেই, তো আমি এখানে এন্ড করে দিতে যাচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্সেস অ্যান্ড লার্নিংস অন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল। We're very much grateful. Thank you for inviting as well. Thank you, sir.